আর শাপলা গণহত্যা হচ্ছে সেই গণহত্যা যেই গণহত্যার লাশগুলো গুম করার মধ্য দিয়ে খুনি হাসিনা নিশ্চিতভাবে সাহস পেয়েছে মানুষ মেরে লাশ গুম করে দিলে তারপরে রক্ত যদি সব পানি দিয়ে ধুয়ে দেয় তবুও তাকে করবার মতো এই বাংলার জমিনে কেউ নাই। এই সাহসে শাপলা থেকে জুগিয়েছিল। সাল 2013। বাংলাদেশের ইতিহাসে এই বছরটা একটা টার্নিং পয়েন্ট। এই সময়টাই বাংলাদেশের ইতিহাসের নয়া এক প্রেক্ষাপট রচনা করে। দিনটা ছিল 5ই ফেব্রুয়ারি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন দিল। আর রাতারাতি শাহবাগে জমা হলো হাজারো মানুষ। কিছু মিডিয়া এই হাজারো মানুষের জমায়েতের নাম দিল গণজাগরণ। কিন্তু প্রশ্ন হলো, এই জাগরণ কি সত্যিই স্বতঃস্ফূর্ত ছিল? শাহবাগ আসলে কি ছিল? গণজাগরণ মঞ্চ ছিল রাষ্ট্রীয় মদদে পরিচালিত একটি রাজনৈতিক প্রজেক্ট। উদ্দেশ্য ছিল দুটো: এক, বিচার বিভাগের ওপর জনমতের চাপ তৈরি করা; দুই, বিরোধী রাজনীতিকে যুদ্ধাপরাধীর দোষর তকমা দিয়ে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে দেওয়া। এটা নিছক বিচারের দাবি ছিল না, এটা ছিল একটা সরকারের হাতিয়ার, জনতাকে ব্যবহার করে ক্ষমতা পাকাপোক্ত করার সুচতুর এক কৌশল। আর সেই কৌশল বেশ ভালোভাবেই কাজ করেছিল, কারণ মিডিয়া, বুদ্ধিজীবী শ্রেণী এবং সুশীল সমাজের একটা বড় অংশ সবাই এই আখ্যানের অংশ হয়ে গেল। তবে শাহবাগের এই আখ্যানে পুরো বাংলাদেশের ভয়াবহ সামাজিক মূল্য দিতে হয়েছে। বাংলাদেশে একটা বিভাজন তৈরি হলো মুক্তিযুদ্ধের পক্ষ বনাম বিপক্ষ। এই বাইনারিটা এত গভীরভাবে ঢুকিয়ে দেওয়া হলো যে সমালোচনা করার জায়গাটাই বন্ধ হয়ে গেল। সরকারের যে কোনো সিদ্ধান্তের বিরোধিতা মানেই রাজাকারের পক্ষে, এই ফ্রেমটা শাহবাগ তৈরি করে দিল। ফলে বিরোধী রাজনীতি, সমালোচনামূলক সাংবাদিকতা, এমনকি নিরীহ দ্বিমত সব কিছুই হয়ে গেল সন্দেহজনক। একটা গণতান্ত্রিক সমাজে এর চেয়ে বিপজ্জনক আর কি কিছু হতে পারে? শাহবাগের এই আগ্রাসনে এদেশের রাজনৈতিক পরিণতি ছিল আরও ভয়াবহ। 2014 সালের নির্বাচনে না ছিল ভোটার, না ছিল প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু ছিল বৈধতা। কারণ শাহবাগ আগে থেকেই মাঠ তৈরি করে দিয়েছিল। বিরোধীরা রাজাকারের দোসর এই আখ্যান প্রতিষ্ঠিত থাকলে ভোটবিহীন নির্বাচনেও কেউ সরাসরি প্রশ্ন তুলতে পারে না। এরপর 2018, 2024 গণতন্ত্রের প্রতিটা স্তম্ভ একে একে ভেঙে পড়েছে। শাহবাগ সেই পতনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। আর 2013 সালের শাহবাগের আখড়ার কিছুদিন পরেই এলো 5ই মে। হেফাজতে ইসলাম ঢাকায় এলো 13 দফা দাবি নিয়ে। শাপলা চত্বর পরিণত হলো বিশাল জনসমুদ্রে। কিন্তু রাষ্ট্র যখন একটা মঞ্চকে জাগরণ বলে আর একটা জমায়েতকে বলে হুমকি, তখন বোঝা যায় রাষ্ট্র আসলে কতটা ফ্যাসিস্ট হয়ে উঠেছে। 5ই মে মধ্যরাতে নিভে গেল আলো। শুরু হলো অপারেশন ফ্ল্যাশ আউট। কতজন মারা গেল তা সরকার বলেনি, বলেছে লাশ উঠে দৌড় দিয়েছে। গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিয়েছে উঠে দৌড় মারছে, দেখা গেল লাশ দৌড় মারলো। আর কিছুদিন পরে সেই একই সরকার যে রাতের আধারে মানুষ মেরেছে সে পেল কওমি জননী উপাধি। আজকে আমি এই মহা কওমি সমুদ্রে আমি ঘোষণা করতে চাই, আপনি কওমি জননী, আজ থেকে আপনাকে এই উপাধি দিলাম। ইতিহাসের এই নির্লজ্জ বিদ্রুপ বোধহয় পৃথিবীতে বিরল। এই দিন যারা শহীদ হয়েছিল তাদের পরিবারের ক্ষতটা জানতে চেষ্টা করেছি আমরা, আর যারা বেঁচে ফিরেছিল আমরা জানতে চেয়েছি তাদেরই কাছে সেই বিভৎস রাতের বর্ণনা। কিভাবে বেঁচে ফিরেছিলেন তারা? আনুমানিক 2:30-3টার দিকে যখন গোলাগুলি শুরু হয়, প্রথমেই অবস্থান নিয়েছিলাম সোনালী ব্যাংকের নিচতলায়, এবং সেখানে আমার চোখের সামনে কয়েকজন মারা গেছে। নিজেকে বাঁচানোর জন্য তখন সেখান থেকে বের হয়ে আপনার দৈনিক বাংলা যে রাস্তাটা রয়েছে সেখানে গিয়ে আমি গুলিবিদ্ধ হই। আমাকে গুলি করছে দুইজন। তাদের যে ট্রেনিং দেওয়ানো হয়, এক পা নিচে রেখে আর এক পা এরকম করে কাদের সাথে তাদের রাইফেল বা ওই যেই অস্ত্রটা সেটা বাজায়া আমার সরাসরি আমার পায়ের দিকে তাক করে গুলি করছে। আমার পায়ের যে মূল রক্তটা আছে সেই মূল রক্তটা তো ছিঁড়ে গেছিল। ওখানকার ডাক্তাররা সেই মূল রক্তটা টেনে বের করে সেলাই দিয়ে
তারা কিছু সহযোগিতা করে সেখান থেকে আমার একটা হসপিটালে নিয়ে যাওয়ার জন্য রেফার করে। থেকে শ্যামলী পঙ্গু হসপিটালে নিয়ে আসা হয়, তখন তারা জরুরি বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করে যে আমার পা আর রাখা যাবে না। আমার পায়ের অবস্থাটা খুব ভয়াবহ হয়ে গেছিল, এবং গুলি লাগার সাথে সাথে আমার পায়ের যেই রগ এবং আপনার হচ্ছে এই গোস্ত স্পটে সেখানে ছিঁড়ে পড়ে গেছে। পরেই আবার আমি তাদের শাহজাহানের দিকে তাকাইছি। তাকানোর পরে দেখি দুইজন পুলিশ রাইফেল হাতে আমার দিকে তাক করে আছে। এমতো অবস্থায় আমি আর কিছু জানি না কেন আমাকে তখন গুলি করা হয়েছে, আমি সেন্সলেস হয়ে গেছি, আমার কোনো জ্ঞান নেই। আমার গুলিটা দুটো গুলি করা হয়েছে। যে আমাকে সাহায্য করেছিল ওই সময় সেই ভাই, রিপন ভাই, আমি রিপন ভাইয়ের কথা বলছি। তো ওই ভাই বলছে যে আপনাকে দুটো গুলি করা হয়েছে, একটা গুলি আপনার সরাসরি ডান চোখে, আর একটা গুলি আপনার বাম চোখে, এবং মাথায় কপালে, সমস্ত মাথা কপাল দিয়ে আপনার স্পিনটার দিয়ে রক্তাক্ত অবস্থায় আপনি সিঁড়িতে পড়েছিলেন, মানে মাটিতে আমি রক্তাক্ত অবস্থায় পড়েছিলাম। তারা আহত এবং শহীদ পরিবার। কেউ বেঁচে ফিরেছেন, কিন্তু হারিয়েছেন মূল্যবান কোনো অঙ্গ, হারিয়েছেন দেখার শক্তি। আবার কেউ হারিয়েছেন একমাত্র উপার্জনক্ষম বাবাকে, হারিয়েছেন প্রিয় ভাইকে, স্বামীকে। এত কিছু হারাবার পরেও রাষ্ট্র থেকে কোনো সহযোগিতা পেয়েছিলেন কি? না, সরকার থেকে মানে আমারে ইয়ে করছিল, যে বলছিল যে আসেন সরকার থেকে অনুদান দিবে, আপনি কোথায় আসতে হবে, মতিঝিল থানায়, কোথায় আসতে হবে, ফরিদপুর। হ্যাঁ, সরকারের কাছ থেকে হয়রানি যেটা, সেটা আসলে ফ্যাসিস্টের যে শাসন আমল তখন ছিল। মানে আমরা আসলে জোর করে বলতেও পারি না যে আমাদের একজন মারা গেছেন। এলাকার একটা স্থানীয় চাপ ছিল যে মারা গেছেন, তো গেছে, যাওয়ার কি দরকার ছিল? এটা নিয়ে এখন এত মাতামাতি করার কিছু নেই, এটা এখানেই শেষ। হাসিনা পতনের পর 2025 সরকার একবার আমাদেরকে মানে সহযোগিতা করছিল, এছাড়া এমনি আর মানে সহযোগিতা পাইনি। শাপলায় আহতদের সংখ্যার ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তাদের পুনর্বাসনের ক্ষেত্রে আজ অবধি নেওয়া হয়নি কোনো উদ্যোগ। এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন, যাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। হত্যাকারী ফ্যাসিস্ট হাসিনাকে এই অপারেশনের কিছুদিন পরেই গণহত্যার বিনিময়ে দেওয়া হয় কওমি জননী উপাধি। এই ঘটনাটা কিভাবে গ্রহণ করেছিলেন আহত ও শহীদ পরিবারের সদস্যরা? এটা যারা শহীদ হয়েছে, মারা গেছে, তাদের রক্তের সাথে একটা গাদ্দারি, বেঈমানি হয়েছে এটা। আর যারা আহত হয়েছে তাদের মানে তাদের জীবনে একটা উপহাস করা হয়েছে। তখন থেকে মানে আমাদের একটা ঘৃণা চলে আসছে যারা নেতৃত্ব ছিল তাদের প্রতি। এই বাংলার মাটিতে ফ্যাসিবাদের 17 বছরে সংঘটিত হয়েছে বেশ কয়েকটি গণহত্যা। তার মধ্যে উল্লেখযোগ্য বিডিআর হত্যাকাণ্ড, জুলাই গণঅভ্যুত্থান, আয়নাঘরের গুম ইত্যাদি নিয়ে আলাদা আলাদা কমিশন গঠন করা হলেও শাপলা গণহত্যা নিয়ে কোনো কমিশন আজও গঠিত হয়নি। যুগ কেটে গেছে সে রাতের। মুসলিমরা কি এখনো বিচারের আশা করেন? কোনো আশ্বাস তাদের দেওয়া হয়েছে কি? স্বীকৃতি অবশ্যই প্রয়োজন, সেটা অবশ্যই প্রয়োজন মনে করি। তো বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে, স্বীকৃতি না দেওয়ার দিকে ধাবিত হচ্ছে। না, কোনো কিছু আসে নাই সরকারের পক্ষ থেকে। ডক্টর ইউনূসের আমলে আমাদের তাও একটু আশ্বাস ছিল যে একটা বিচার হবে। আমাদের 12ই ফেব্রুয়ারির পরের যেই সরকার, তার কাছ থেকে এখন পর্যন্ত আমরা কোনো বক্তব্য পাইনি, হয়তো 5ই মেতে পাবো। প্রসিকিউটরদের কাছে যেটা শুনেছি আর কি, যে 2024-এর 24 নভেম্বর আর কি আমরা আমাদের অভিযোগ দায়ের করি। পরবর্তীতে এটা সম্মিলিত হেফাজতের সাথে একটা সম্মিলিত কেস উত্থাপন হয়। তারা বলেছে তাদের ইনভেস্টিগেশন অলমোস্ট শেষের দিকে, তারা এখনো রায় প্রদান করে নাই, তাদের রায়ের অপেক্ষায় আছি। শাপলা চত্বর আজ শুধু একটা জায়গার নাম নয়, এটা সেই বাংলাদেশের প্রতীক যেখানে ক্ষমতা মানুষকে মারে আর ইতিহাস সেটা ঢেকে দেয়। একদিন সেই ঢাকনা সরবেই। প্রশ্ন হলো কতটা দেরিতে।